পরিষ্কারভাবে শোনা যাচ্ছে ওয়াকারুজ্জামানের তাহাজ্জুদের প্রশংসা করেছে। শেখ হাসিনার তাহাজ্জুদের প্রশংসা নিশ্চয়ই আপনারা শুনেছেন, মনেও আছে। শেখ হাসিনা যখন তাহাজ্জুদ পড়তেন, শেখ হাসিনার তাহাজ্জুদ সাক্ষী থাকতো কে জানেন? সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত গুপ্ত নাকি দেখতো শেখ হাসিনাদের তাহাজ্জুদ পড়ে। একটা মানুষ তাহাজ্জুদ পড়ে সাধারণত 12টার পরে, রাত 12টার পরে, 3:30টার আগে। এত রাতে সুরঞ্জিত সেনগুপ্ত শেখ হাসিনার তাহাজ্জুদের কথা দেখবে কিভাবে? আবার শেখ হাসিনা পল্টনে নামাজ পড়ে গাড়ির গ্লাস খুলে, যাতে মানুষ দেখে। তার মধ্যে একটি ঘটনা ঘটিয়েছেন 1996 সালের মে জুনের নির্বাচনের আগে, আর তাহাজ্জুদের ঘটনা ঘটেছে 2000 সালের এপ্রিল মেতে, দুটি নির্বাচনের আগে। এখন এই দুই তাহাজ্জুদের সাথে যুক্ত হয়েছে, মানে ওই তাহাজ্জুদের সাথে যুক্ত হয়েছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের তাহাজ্জুদের মানুষ আবার সাক্ষী থাকে। তাহাজ্জুদ হলো এমন এক ইবাদত যেটার সাক্ষী থাকে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু ওয়াকারের তাহাজ্জুদের সাক্ষী জিয়া আহসান এবং আবু রুশদ। আবু রুশদকে নিশ্চয়ই চিনতে পেরেছেন। আবু রুশদ একসময় আমার দেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে চাকরি করত। তার অসাধারণ কিছু রিপোর্ট আছে, নিউজ আছে। যেমন 111-এর সরকার, দ্য ব্রেইন চাইল্ড অফ ফরেন থিঙ্ক ট্যাঙ্ক, মানে 111-এর সরকার বা ফখরুদ্দিনের সরকার ছিল বিদেশিদের ব্রেন চাইল্ড, এরকম সব দারুণ দারুণ সব নিউজ করেছে। অ্যাকুরেসি এবং বাড়তি প্রপাগান্ডা, চাপাবাজি এসব না বলার কারণে আবু রুশদের এক ধরনের গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু আবু রুশদ রিসেন্টলি ওয়াকারুজ্জামান হয়ে বা ডিজিএফআইয়ের হয়ে অথবা রয়ের হয়ে মাঠে নামে। যখনই ওয়াকার বিপদে পড়ে তখন কিছু লোক দেখবেন মাঠে নেমে যাবে। হ্যাঁ, আপনার মেজর কামরুজ্জামান, মেজর নাসির, তারপরে এই ক্যাপ্টেন আবু রুশদ, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাসেত, এরা কিন্তু তখন ওয়াকারের পক্ষে নেমে যায়। এটা একটা দুরভিসন্ধিমূলক, এদেরকে ওয়াকার নামায় যখন তার ইমেজ পায় নষ্ট হওয়ার পথে, ধ্বংস হওয়ার পথে, তখন সে এদেরকে তলব করে আর মিডিয়াতে বলে দেয় এদেরকে বেশি বেশি যেন টকশোতে নেয়। টকশোতে গিয়ে ওয়াকারুজ্জামান এই লোকগুলো ওয়াকারুজ্জামানের ইমেজ পুনরুদ্ধার করার জন্য 15-20 দিন বা 1 মাস যাবৎ টকশোতে অংশগ্রহণ করে থাকে। ওয়াকারের ফেভারে নানান রকম তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করার চেষ্টা করে ওয়াকার ইজ এ ভেরি রিলিজিয়াস পারসন, ওয়াকার ইজ এ ভেরি অনেস্ট পারসন, ওয়াকার ইজ এ ভেরি প্যাট্রিয়ট পারসন, ওয়াকার ইজ এ ভেরি ওবি টু হিজ কান্ট্রি। এসব যখন সে বলতে থাকে তখন ধীরে ধীরে একটা মিথ্যা কথা যদি আপনি 10 বার বলেন একটা মানুষকে, সেটি সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। কারণ আমাদের দেশের মানুষ সহজ সরল। ও একটা মিথ্যা কথা বলল, ধরেন চ্যানেল আই একটা মিথ্যা কথা বলল, এই কথাটা চ্যানেল 24 বলবে, আবার এই কথাটা দেশ টিভি বলবে, এই কথাটা ইন্ডিপেন্ডেন্ট টিভি বলবে, তখন সবাই মনে করবে যে হ্যাঁ এটি তো সত্য কথা। এভাবেই তারা সিন্ডিকেট নিউজ করে, ওয়াকারের ইমেজকে বারবার চার্জ দেওয়ার চেষ্টা করে। আর এইটার তো ইমেজ তো কিছু নাই, একটা খুনি, দুষ্কৃতিকারী, লুটপাটকারী, ধর্ষণের আশ্রয় প্রশ্রয়দাতা, গুমকারী, হত্যাকারী, স্বাধীনতার সর্বোচ্চ নেত্রী, স্বাধীনতার ঠিকাদার, কন্ট্রাক্টর শেখ হাসিনা হলো তার নিয়োগদাতা। এখন সেই শেখ হাসিনার পক্ষে সে কাজকর্ম করবে। এখন তো আওয়ামী লীগের খুনি শেখ হাসিনার এখন আর কোনো শক্তি আশেপাশে নেই, ওয়াকারই হলো তার প্রধান শক্তি। ওয়াকারের মাধ্যমেই সে সব কিছুকে অর্গানাইজড করার চেষ্টা করে, কাকে প্রোটেকশন দিতে হবে, কাকে রিটেকশন দিতে হবে, এবং কাকে সামনে আনতে হবে, কাকে সামনে থেকে সরাইতে হবে, কাকে আশ্রয় দিতে হবে, এইসব কাজগুলো করে যাচ্ছে এখন এই ওয়াকারুজ্জামান। তবে হ্যাঁ, ওয়াকারুজ্জামান এগুলো যে স্বাধীনভাবে করবে তার উপরে আবার সার্চিং কমিটি আছে। সেনাবাহিনীর ভিতরে ওয়াকারের সৎ লোক আছে না, সেনাবাহিনীর ভিতরে অধিকাংশ লোকই হলো ভালো মানুষ, সৎ, ভালো প্র্যাকটিস করে, দেশকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে। মাত্র 178 থেকে 79 জন লোক বা 180 জন লোক অপরাধী অফিসার আছে, যারা গুম, খুন, হত্যা, ধর্ষণ, পার্সেস, করাপশনের সাথে জড়িত ছিল। এই যে আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনীর লোকেরা যে
মিশনে যায় না, আফ্রিকা, জাতিসংঘের মিশনে, সিয়েরা লিওন, কঙ্গো, বড় অফিসার বলেন আর সৈনিক বলেন, সবার বেতন কিন্তু সমান। এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, সবার বেতন সমান। ওরও $10,000, যে সৈনিক তারও $10,000, যে অফিসার তারও $10,000। কিন্তু এরা কি করে জানেন? এরা সব টাকা একসাথে নিয়ে সৈনিকদেরকে কম দেয়, $1,000 দেয় বা $1,500 দেয়। আর যারা অফিসার তারা সেভাবে। এই কারণে একজন মেজর লেভেলের লোক যখন মিশনে যায় তখন প্রায় 10 কোটি টাকা নিয়ে ফেরত আসে। আর একজন সৈনিক যখন মিশনে যায় তখন সর্বোচ্চ 30 লক্ষ টাকা নিয়ে আসে। এখানে এক ফ্যাক্ট আছে, বাংলাদেশের আর্মিরা যখন মিশনে যায় তখন এই দেশের অস্ত্র শস্ত্র কিন্তু দেশ থেকে নিয়ে যায়। হ্যাঁ, এগুলার আবার ভাড়া পায়, সেটার সেই ইনকাম কিন্তু কেউ পাবে না। এই ভাড়ার ইনকামটাও যাবে সেনা কল্যাণ তহবিলে, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট। এই যে সেনা আটা, ময়দা, সুজি, হ্যাঁ, সেবয় আইসক্রিম আছে না, এইসব কিন্তু ওই টাকা দিয়েই তারা এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে। শুধু ওই টাকা না, আবার এটার সাথে যুক্ত হয়েছে আর্মিদের প্রভিডেন্ট ফান্ড আছে, তারপরে আপনার গ্র্যাচুইটি আছে, এগুলো তো সরকারের কাছে থাকে। এগুলো দিয়ে সরকার সেনাবাহিনী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং সেখান থেকে আবার এরা প্রফিট পায়। এই প্রফিটটা কখন পাবে? যখন রিটায়ার্ড হয়ে যাবে তখন পাবে। যাই হোক, এটা আবার আনুষঙ্গিক বলে ফেললাম। এই যে ওয়াকারের তাহাজ্জুদ, শেখ হাসিনাও আমরা দেখেছি তাহাজ্জুদের জন্য সাক্ষী রাখত। শেখ হাসিনার তাহাজ্জুদের সাক্ষী ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। নামাজ পড়লে সাক্ষী রাখত, তবজি পড়ার সাক্ষী রাখত, নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধত, হিজাব পড়ত, আর মাদ্রাসা তছনছ করে দিত, ভালো ভালো মানুষকে ধরে জঙ্গি বানাতো। ভারত যা করত তাই করত, ভারত যা বলতো তাই করত। ভারতকে খুশি করার জন্য প্রায় 700 মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে তারা। 7,100 সম্ভবত মাদ্রাসা বন্ধ করে ভারত এই কাজগুলো করে। এই যে ভারত গত 11 মাসে প্রায় 1500 মাদ্রাসা বন্ধ করেছে। বাংলাদেশের শেখ হাসিনাও তাদেরকে অনুসরণ করে তাই করত। শেখ হাসিনার সময় মনে আছে, কোরবান আসলেই তারা ওই চঞ্চল চৌধুরীর মাকে নিয়ে, তাকে নিয়ে, ওকে নিয়ে একটা গন্ডগোল বাজাই দিত তারা কোরবানির বিরুদ্ধে বলার জন্য। পশু হত্যা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। কিন্তু আমরা অন্য ধর্মের মানুষ যে প্রচুর খাসি হত্যা করে না, পাঠা জবাই বলি দেয় না, তখন তারা কথা বলে না। কিন্তু আমাদের কোরবান আসলে তারা কিন্তু বিদ্বেষ ছড়ায়। একটা মুসলিম দেশে তারা এভাবে বিদ্বেষ ছড়ায় আর তাহাজ্জুদের গল্প বিলিয়ে বেড়ায় কিছু দালাল দ্বারা, আবু রুশরা, সেই ধরনের জেন্টেল দালাল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।